জিহ্বার আগায় একটা করে কথা রেডি করে রাখে সব সময়। মেয়ে মানুষের থেকেও ঝগড়ায় কথায় এক ধাপ এগিয়ে। রাত 12টা বেজে পার হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। মোটামুটি সবাই যে যার নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে। এমদিন ঘুমাতেই 1টা-1:30টা বাজে। এখন যেহেতু শীতকাল তাই সবাই 12টার মধ্যে শুয়ে পড়ে। যেদিন ঘুমিয়ে যাওয়ার পর নাদিয়া চুপি চুপি ডায়েরিটা ব্যাগ থেকে বের করলো। দরজা ভিজিয়ে কম্বল মুড়ি দিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিল। প্রথম পৃষ্ঠা উল্টাতেই বড় বড় অক্ষরে লেখা দেখতে পেল, শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও যা আমার মধ্যে এক বিন্দুও নেই। নাদিয়া ঠোঁট উল্টালো। কথার আগামাতা কিছুই বুঝলো না। পরের পৃষ্ঠা উল্টালো, জীবনে যতদিন বাঁচবো ততদিন শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব, তুমি চাও অথবা না চাও। তার ঠিক 2 কলম নিচে লেখা, সেঞ্চুরিতে কি আমি তোমাকে পেতে পারি, সম্ভাবনা আছে কি কোনো। নাদিয়া চুপচাপ পরের পৃষ্ঠা উল্টালো, বেশি ভালোবাসলে নাকি মানুষ হারিয়ে যায়, কথাটা বোধহয় তিতা সত্য। তাই তো আমি তোমাকে বেশি ভালোবাসি না, যতটুকু ভালোবাসা প্রয়োজন। যতটুকু ভালোবাসলে আমি ভালো থাকতে পারবো, ঠিক ততটুকুই ভালোবাসি। আমি বিশ্বাস করি একদিন না একদিন তুমি আমার হবেই। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার ভীষণ ভুলে যাওয়ার অসুখ হোক, বাঁচতে ইচ্ছে করে না, দুনিয়া অসহ্য লাগে। তুমি আমার না বলা অনুভূতিগুলো বুঝতে কেন পারো না? সব কিছু কি ভাষায় বলে প্রকাশ করতে হবে? আমার খুব করে ভুলে যাওয়ার অসুখ হলে কি তুমি খুশি হবে? তুমি আমার হও, আমার তোমাকে লাগবে। আমায় একটু বোঝো, বিশ্বাস করো, আমায় একটু বুঝতে পারলে আমার পৃথিবী তোমায় উৎসর্গ করে দেব। তোমার আমি মেলা ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। আমি তোমার ব্যাপারে আর এতটা অস্থির হব না। আমি জানি নীলাঞ্জনা, টান থাকলে তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে। তোমারে পাইয়া গেলে বেঁচে থাকার আনন্দটা দ্বিগুণে পরিণত হইতো। না পাওয়ার এই দুনিয়ায় তোমাকে পেয়ে একদিন জিতে যাব ইনশাল্লাহ। তোমায় যতটা চাই তার থেকেও বেশি চাই তুমি যাতে অন্য কারো না হও। মানুষটাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এটুকু পরে নাদিয়া ডায়েরিটা বন্ধ করে রাখলো। কম্বলের মধ্যে থেকে মাথা উঠিয়ে বড় করে একটা শ্বাস নিল, সাথে খুবই অভিমানে গাল ফোলালো বটে। এত এত ইতিহাস শুধুমাত্র ওই মেয়েটাকে নিয়ে। ডায়েরিটা পড়ার সময় তাকে খুব দেখতে ইচ্ছে করছিল নাদিয়ার, কিন্তু দেখার সুযোগ তো নেই। ডায়েরির লেখাগুলো পড়ার পর কেমন জানি কষ্ট হচ্ছে। সেও তো তাসিনের উপর খানিকটা দুর্বল হয়ে পড়েছে। তাসিন কি এটা একদমই বুঝতে পারে না, নাকি বোঝে কিন্তু পাত্তা দেয় না? কোনটা? নাদিয়া ডায়েরিটা আর পড়ল না, উঠে গিয়ে নিজের ব্যাগে রেখে দিল। তাসিনকে সে এটা ফেরত দেবে না, বাসায় ফিরে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলবে, নয়তো ডায়েরির পৃষ্ঠাগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেবে। তবু এটা তাসিনের হাতে সে দেবে না। নীলাঞ্জনা, মেয়েটার প্রতি কি এত ভালোবাসা সহ্য হয় নাদিয়ার? নিজ মনেই বলল, না, হিংসে করে লাভ নেই। যার জিনিস তাকেই ফেরত দিয়ে দিব। দরকার নাই আমার জোর করে পাওয়া ভালোবাসা। যে যাকে ভালোবাসে সে তাকে নিয়েই সুখী হোক। কিন্তু নাদিয়ার এই সৎ ভাবনা বেশিক্ষণ রইল না। পুনরায় বিড়বিড় করে বলল, না থাক, এবার আমি ইন্ডিয়ান সিরিয়ালের ভিলেন হব। দেখি ওই মার্কা মারা নীলাঞ্জনা তাসিনের জীবনে কিভাবে আসে। আমি যাকে ভালোবাসি তার দিকে নজর দেয়া, তাই না? পৃথিবীতে কি ছেলে মানুষের অভাব পড়েছিল নাকি আজব? জীবনে কোনোদিন কাউকে ভালোবাসলাম না, যেই না একজনকে ভালোবাসলাম অমনি আসছে ভাগ বসাতে। দিচ্ছি আমি আমার জিনিসের ভাগ। দাঁড়াও মিস নীলাঞ্জনা আর মিস্টার তাসিন, তোমাকেও এমন টাইট দিব না নীলাঞ্জনার নাম ভুলে বসে থাকবে। ভালোবাসো তাই না? দাঁড়াও, ভালো করে ভালোবাসাচ্ছি। এইটুকু বলে নাদিয়া সাপের মতো ফোঁস করে নিঃশ্বাস নিল। বেশ কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসতেছে না আজকে। কারণটা অজানা নয়, তবে ভিত্তিহীন। এই রাতে সেই করতে করতে আর ঘুম হলো না, কিন্তু ঘুম ধরল ফজরের দিকে। নাদিয়া তখনও ঘুমালো না। জেরিনকে ডাকলো নামাজ পড়তে। দুজনে নামাজ পড়ে আর ঘুমালো না। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ছাদে গেল। ছাদে গিয়ে তাসিনকে দেখতে পেল, শীতে হু হু করে কাঁপতেছে। জেরিন তাসিনকে দেখে বলল, বাবারে বাবা, সূর্য কি আজ দক্ষিণে উঠেছে নাকি? ভাইয়া এত সকালে ঘুম থেকে উঠেছে, পুরাই অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য। ব্যাপারটা এখনো বুঝলাম না, ভাই কি আমার সত্যি প্রেমে পড়েছে? পেছনে কারো কথার আওয়াজে ঘুরে তাকালো তাসিন। দেখলো শীতে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকা 2 পেঙ্গুইনকে। অবাক হলো এ সময় ওদের দেখে। একবার হাত ঘড়ির দিকে তাকালো, দেখলো 5:30 বেজে পার হয়েছে কিছুক্ষণ আগে। বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, তোমরা দুজন এই সময় এখানে? উত্তর দিল নাদিয়া, বলল, কোন গিনিস বুকে লেখা আছে
এই সময় এখানে আমাদের থাকা যাবে না? এই তো, এই মেয়ের সবসময় উল্টা কথা। একদম মনের মধ্যে আর কথার মধ্যে জিলাপির প্যাচ। সোজা কথা বলেছি, সেটাকেও ঘুরিয়ে পেঁচিয়ে মঙ্গল গ্রহে নিয়ে যাচ্ছে। প্রাচীনকালে আমি মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলাম, তাই এই পৃথিবীর মানুষের সোজা কথা সোজাভাবে বুঝি না। মনের মধ্যে 110টা ছেলে আর জিলাপির প্যাচ নিয়ে ঘুরলে সোজা কথা বুঝবে কিভাবে? নাদিয়া তৎক্ষণাৎ কিছু বলতে যাবে তখন জেরিন বাধা দিয়ে বলল, এই থামো দুজন, তোমরা দেখি টম আর জেডির মতো সারাদিন ঝগড়া করতেই থাকো। যখনই দুজনকে একসাথে হতে দেখি তখনই কিছু না কিছু নিয়ে ঝগড়া। একটু সাধারণভাবে কি থাকতে পারো না? বিরোধী দলীয় এক একজন, বিএনপি আর আওয়াম লীগ, মির্জাফর আর নবাব সিরাজউদ্দৌলা, আর্জেন্টিনার ব্রাজিল, সোজা বাংলা ভাষায় বিয়ান সাহেব আর বিআইন সাহেব। হয়েছে, থাম। তোকে এত ব্যাখ্যা দিতে হবে না। এই মেয়ে প্রথম থেকে এরকম ঝোঁকরুটে। প্রথম যেদিন ওর সাথে দেখা হয়েছিল সেদিনও পায়ে পা দিয়ে ঝগড়া করছিল। মানে ওই যে মেয়ে মানুষের স্বভাব আছে না, ওই রকম আর কি। আপনার কথা যদি কাল আন্টিকে আর ইয়াস ভাইয়াকে না বলছি, আমার নাম নাদিয়া বাদ দিয়ে চশমিশ রেখে দিব। সমস্যা নেই, এবার তোমার আকিকাটা আমি দিয়ে দিব, নিশ্চিন্তে থাকতে পারো। নাদিয়া জেরিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা জেরিন, সকাল সকাল কি আমরা এখানে ঝগড়া করতে এসেছি? এলাম সকালে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে, তার হলো কই? সব কিছুতে বাধা তো উপস্থিত আছেই, সব ষড়যন্ত্র। কথাটা কর্ণকুহরে পৌঁছাতে তাসিন হেসে ফেলল। তাসিনের হাসির আওয়াজে নাদিয়ার ওই কথাটা মনে পড়ে গেল, যেটা তাসিন তার নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে ডায়েরিতে লিখেছিল। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার ভীষণ করে ভুলে যাওয়ার অসুখ হোক, বাঁচতে ইচ্ছা করে না, দুনিয়া অসহ্য লাগে। তুমি আমার না বলা অনুভূতিগুলো কেন বুঝতে পারো না? সব কিছু কি ভাষায় বলে প্রকাশ করতে হবে? আমার খুব করে ভুলে যাওয়ার অসুখ হলে কি তুমি খুশি হবে? নাদিয়া মনে মনে ভাবল, যে মানুষটা এত সুন্দর করে হাসে, তার যদি কখনো ভুলে যাওয়ার অসুখ হয়, সে কি তখনও এত সুন্দর করে হাসবে? না, এসব আমার জন্য বোধহয় অতিরিক্ত হয়ে যাচ্ছে। চলে যেতে হবে আমাকে এখান থেকে যত দ্রুত সম্ভব। আর কোনো কথা বাড়ালো না নাদিয়া। জেরিনকে নিয়ে নিচে নেমে গেল। ঘরে গিয়ে ঘুমে আর চোখ খুলে রাখতে পারল না, চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সেই ঘুম ভাঙল বেলা 12টা নাগাদ। ঘুম ভাঙতে আহিবার কাছে গিয়ে বলল, আপু, আমি আজকে বাসায় যাব, আর ভালো লাগতেছে না এখানে। আহিবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আজকেই চলে যাবি নাকি? ওই, আগে তো কিছু জানাসনি আমায়। আগে ঢাকঢোল পিটিয়ে জানানোর কি আছে? আমার ভালো লাগতেছে না এখন, তাই বাড়ি ফিরে যাব। কাল যা, মা তো আজকে বাসায় নাই, মামা বাড়ি গেছে। মা আসুক, আগামীকাল তাকে বলে তারপর যাস। আমি আজই চলে যাব। আন্টি এলে তারপর এসে আর একদিন তার সাথে দেখা করে যাব। এত জরুরি চলে যাওয়া যে? এমনি। আচ্ছা ঠিক আছে, বিকেলবেলা তাসিন গিয়ে তোকে দিয়ে আসবে। লাগবে না, আমি একাই যেতে পারবো, যথেষ্ট বড় হয়েছি, আর বিকেলের অপেক্ষা করতে হবে না, এখনই চলে যাব। তোর কি কিছু হয়েছে এখানে? এরকম পাগলামি কেন করতেছিস? এই ভর দুপুরে যাওয়ার একটা সময় হলো, যেতে চেয়েছিস, অনুমতি দিয়েছি, তাই বলে এরকম পাগলামি কেন করছিস? কোনো সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, এমনিতেই আমার ভালো লাগতেছে না, আব্বু আম্মুর কাছে যাব। আচ্ছা যাবি তো, তবে যেখানেই যাস বিকেলে যাবে। নাদিয়া আর কথা বাড়ালো না। আহিবার কথায় সায় দিল। কথা বাড়ালেই উল্টো কৈফিয়ত দিতে হতো। সেদিন বিকালবেলায় নাদিয়া চলে গেল। আহিবা তাসিনকে বলেছিল দিয়ে আসতে, কিন্তু নাদিয়া সেটা শোনেনি। একা একাই বাড়ি ফিরে গিয়েছিল। সাথে করে তাসিনের ডায়েরিটাও নিয়ে গেছে। ডায়েরির ভেতরের পুরো লেখা পড়বে না সে, কিন্তু মনে মনে ডায়েরিটাকে পুড়িয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেছে। এরপর কেটে গেল 2 দিন। এই 2 দিনে নাদিয়া কলেজে গিয়েছে, কিন্তু তাসিনের মুখোমুখি হয়নি। যতটা সম্ভব এড়িয়ে চলেছে তাকে। আর তাসিনের ডায়েরিটা, সেটা নাদিয়া অনেকবার ছিঁড়ে ফেলতে চেয়েও পারেনি। আবার ডায়েরির ভেতরকার লেখাগুলো পড়ার সাহসও পায়নি। পড়ার ইচ্ছে আছে, কিন্তু নীলাঞ্জনা সম্পর্কে কোনো কথা শোনার ইচ্ছে তার নেই। তাসিনদের বাসা থেকে আসার পর ভালো লাগছে না এখানে। দ্রুত তাসিনের ওপর রাগ করে এবং নিজের সাথে জেদ দেখিয়ে এসে এসেছে। ক্ষণে ক্ষণে নিজেকে প্রশ্ন করে, এত রাগ যে দেখিয়ে লাভ কি হলো? সেদিন রাতের বেলা টিভি দেখছিল নাদিয়া। এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আলসেমি নিয়ে দরজা খুলতে গেল নাদিয়া। দরজা খুলে চক্ষু চরকাস। তাসিন। স্বপ্ন না সত্যি সে বুঝতে পারল না তৎক্ষণাৎ। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর তাসিন বলল, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? তড়িঘড়ি করে নাদিয়া দরজার কাছ থেকে সরে দাঁড়ালো।
বলল। সরি, আসুন ভেতরে। তাসিন ভেতরে ঢুকে বলল, আন্টি বাসায় নেই? আছে তো, আপনি হঠাৎ এখানে এই সময়, কি ব্যাপার? আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যখন ইচ্ছা হয় তখন আসবো, তোমায় বলতে হবে? না, তা কেন? আমি শুধুমাত্র জিজ্ঞাসা করলাম। আচ্ছা বসেন আপনি, আম্মুকে ডাক দিই। শাহানাহ কিছুক্ষণ যাবৎ তাসিনের সাথে কথা বলে নাদিয়াকে বললেন, তুই ছেলেটাকে সৌজন্যমূলক একটু চা বানিয়ে দিতে পারিসনি? আমি পারি না এত কিছু। সামান্য সামাজিকতা নাই তোর মধ্যে? না, নেই, একেবারেই নাই। ফাজিল মেয়ে। তাসিন জানালো 2 দিন পর তাদের ওখানে পিকনিক, তাই ইয়াস নাদিয়াকে নিতে পাঠিয়েছে তাকে। সে নাদিয়াকে নিতেই এসেছে। সেই রাতে তাসিনকে আর ছাড়লেন না শাহানাহ, বললেন আজকে রাতটা থেকে কাল বিকেলে চলে যাবে। তাসিন আর বারণ করলো না, থেকে গেল। রাতে খাওয়ার সময় অনুপস্থিত দেখা গেল নাদিয়াকে। শাহানা তাকে ডাক দিয়ে বলল, তোকে কি আলাদাভাবে ইনভাইট কার্ড পাঠিয়ে খাবার টেবিলে দিয়ে নিয়ে আসতে হবে? না, আমি খাবো না। কেন খাবি না? অনশন করছিস তুই? সকাল থেকেই তো না খেয়ে আছিস। সাশ্রয় করতেছি আমি, সাশ্রয়। খেয়ে কার সাশ্রয় করিস তুই? আমার হবু বরের। তুমি আমায় কথায় কথায় বলো না রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, তবে দেখা গেল রিক্সাওয়ালার ঘরে থাকতে গেলে হয়তো আমায় না খেয়েও থাকতে হবে। তাই আগে থেকে অভ্যাস করে রাখছি। এমনও তো হতে পারে একদিন খেয়ে 3 দিন না খেয়ে থাকা লাগলো, পরে ঝামেলায় পড়ার থেকে এখন অভ্যাস করে নেওয়া ভালো নয় কি? নাদিয়ার কথা শুনে তাসিন নাক মুখ কুঁচকে মনে মনে বলল, তার মানে আজ থেকে আমার পড়াশোনা সব বাদ, আর দরকার নেই পড়াশোনার। আজ থেকে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়বো, এরপর থেকে রিক্সা চালাবো। নাদিয়ার কথা শুনে শাহানা বেশ বিরক্ত বোধ করলেন। ভ্রু কুঁচকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোর ফালতু কথাবার্তা শেষ হলে তাড়াতাড়ি খেতে আয়। কবে যে একটু বড় হবি, কবে যে ভালো মন্দ জ্ঞান হবে তোর আল্লাহ ভালো জানে। গজগজ করতে করতে তিনি চলে গেলেন। নাদিয়া চেঁচিয়ে উঠল, দরকার নাই আমার ভালো মন্দ জ্ঞানের। কই তোমার রিক্সাওয়ালা জামাই? ডাকো তাকে, চলে যাব আমি তার সাথে, থাকবো না আর তোদের কাছে। আর একটা কথা বললে থাপ্পড় খাবি তুই। শাহানার কথা শুনে চুপ করে গেল নাদিয়া। বাসায় তাসিন আছে, তার সামনে একটা থাপ্পড় মারলে মান সম্মান শেষ। তার চেয়ে এখন চুপচাপ থাকাই শ্রেয়। সেই রাতে আবার দ্বিতীয়বারের মতো নাদিয়া তাসিনের ডায়েরিটা নিয়ে বসলো। খুব যত্ন সহকারে পাতা উল্টালো। কত অভিমান রয়েছে এই ডায়েরিতে, যেগুলো তাসিন খুব সযত্নে ভালোবাসার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আহারে, কত ভাগ্যবান মেয়েটা, কত ভালোবাসা পেয়েছে সে, অথচ সেই পাগলপাড়া ভালোবাসাটা বুঝতে পারছে না। একদিক দিয়ে সেই মেয়েটা ভাগ্যবতী, আরেক দিক দিয়ে হতভাগ্য। নাদিয়া মনে মনে ভাবল, এই ভালোবাসার এক ভাগ্য যদি আমার কপালে জুটত, জীবনটা তাহলে অন্যরকম হয়ে যেত। কিন্তু আমি বারবার এটা ভুলে যাই যে এই ভালোবাসা আমার জন্য নয়। এই ভালোবাসা আমি অর্জন করতে পারিনি। সেদিন যতটুকু পড়া হয়েছিল তারপর থেকে পাতা উল্টালো। বড় বড় অক্ষরে লেখা রয়েছে, মানুষ হারায় না, হারাই গেলে পরে সেই মানুষটারে আর ফিরে পাইবা না। আমি একজনকে ভীষণভাবে ভালোবাসি। তুমি আমার কাছে ঠিক ততটাই স্পেশাল, যতটা ভাবলে মানুষ সেটাকে হারাতে চায় না। প্রচলিত একটা কথা আছে, যাকে ভাবনায় ভালো লাগে তাকে বাস্তবে পেতে যেও না, কষ্ট পাবে। কথাটা কি সত্যি? আসলেই তো। তোমাকে তো ভাবনায় ভালো লাগে প্রচণ্ড, পেয়ে গেলে কি কষ্ট পাবো বলো তো? তুমি হয়তো বা আমার না হওয়া প্রিয় মানুষ, তবে আমি খুব করে চাই সবার মতো আমারও একটা আপন মানুষ হোক, আর সেই মানুষটা যেন তুমি হও, যার সাথে আমি ব্যতীত অন্য কারো যোগাযোগ থাকবে না, যার সাথে অন্য কারো তুলনা দেওয়া চলবে না, অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না। তুমি মানুষটা যে একান্তই আমার ব্যক্তিগত, আমার মানে শুধুমাত্র আমারই, অন্য কারো বিন্দু পরিমাণও না। আমার এক আকাশ, এক সমুদ্র অভিমান জমছে আপনার উপর। তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই, তাই দূর থেকে চুপিসারেই ভালোবেসে যায়। তোমারে যে চাহিয়ে আছে ভুলে কোনো একদিন, আসলে সে জানে তোমারে ভোলা কত যে কঠিন। মনটাকেই বোঝাতে পারি না, তারে আমি ছুঁয়ে দেখিনি, তবু কেন এত অনুভব। এতটুকু পরে নাদিয়া থামলো, চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আনমনেই বলে ফেলল, পরের জন্ম বলে যদি কিছু থাকে তবে হাওয়া হব, কখনো ছুতে না পারা তোমাকে আলতো করে ছুঁয়ে যাব। তাসিনের ওপরের লেখাটা নিচে ছোট্ট করে আরেকটা লেখা রয়েছে, অনুভবে যদি ভালোবাসার পরিতৃপ্তি পাওয়া যায় তাহলে ছুঁয়ে দেখার কি দরকার। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নাদিয়ার। বুকের ভেতর থেকে অদ্ভুতভাবে একটা কথা বেরিয়ে আসছে বারংবার, ঘুরপাক খাচ্ছে তার ছোট্ট মস্তিষ্কে। তারে আমি কিছুই দিইনি, তবুও কেন সেই সব আমার সব? এই কঠিন প্রশ্নের উত্তর কোথায় পাবে নাদিয়া? কে দেবে তাকে এই সমাধান?
তাজিন ছাড়া এই সমাধান কি কেউ দিতে পারবে? ঝাপসা চোখে বেশ কিছুক্ষণ কথাগুলো ভেবে আবার ডায়েরির পাতায় মনোযোগ দিল। যার যাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে সে তাকেই হারায়, তাই তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা পোষণ করা আজ থেকে ত্যাগ করলাম। বাস্তবতা যে বড়ই কঠিন। ভালোবাসায় বিচ্ছেদ না হোক, আমি জানি সমাপ্তিটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন। আমার সমাপ্তিতে তুমি থাকবে তো? মনে ধরা মানুষগুলো ভাগ্যে ধরে না, অবশ্য সব মনে ধরা মানুষকে কাছে রাখতে নেই। ভাগ্য হয়তো ভালো কিছুই করে। শূন্যতা, কষ্ট না থাকলে জীবনটা এত সুন্দর হতো না। সুখ দুঃখ পাওয়া না পাওয়া দিয়ে জীবন সুন্দর করে সাজানো, এটা জীবনের সৌন্দর্য। হয়তো এটাই তো বাস্তব চেহারা। আমার মনের ভেতরের সূচনা, আবার মনেই তার উপসংহার। জীবনে অনেক কিছু পাওয়ার চাইতে তোমাকে পেয়ে যাওয়াটা আমার কাছে ভীষণ দামি। প্রিয়, নিষিদ্ধের নিষিদ্ধ দেওয়াল টপকে অনিয়মের নিয়ম ভেঙে শুধু তোমাকেই ভালোবাসি। দুঃখের মানুষের মাঝে বোধহয় আমি সুখ খুঁজে বেড়াচ্ছি। শখ মিঠে গেলে মানুষের বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। তুমি আমার এমনই এক শখ, যেটা জনম জনম চেষ্টা করলেও কখনো মিটবে না, এমনকি তোমাকে পেয়ে গেলেও না। এইটুকু পরে নাদিয়া থামলো। আর পড়ার শক্তি বা ধৈর্য কোনোটাই নেই। সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, অনুভূতিগুলো কেমন ফিকে হয়ে আসছে। কান্নারা মাছের কাঁটার মতো গলায় বিঁধছে। একবার দেখতে ইচ্ছে করতেছে এই মেয়েটাকে, খুব করে তাকে বলতে ইচ্ছে করছে, আহা বোকা মেয়ে, এই ইট পাথরের শহরে সত্যিকারের একজন মানুষের ভালোবাসা পেয়েছো, অবহেলা কেন করছো? তুমি কি বুঝতে পারছো না কতটা ভালোবাসে সে তোমাকে? এত অবুঝ কেন মেয়ে তুমি? মানুষের ভালোবাসার কত অভাব জানো তুমি? আর তুমি কিনা একটা মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েও তাকে শূন্য হাতে ফিরিয়ে দিচ্ছ। পাপ হবে মেয়ে, তোমার ভীষণ পাপ হবে। একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দিলে কেঁদেও কুল কিনারা পাবে না। পরবর্তীতে অনুশোচনা না করে বর্তমানে তাকে জীবনে গ্রহণ করে নাও। যে মানুষটা এত ভালোবাসতে পারে সে জীবনের শেষ দিন পর্যন্ত বুকে জড়িয়ে আগলে রাখতে পারে। এইটুকু ভরসা আজ আমি তার কথায় জানতে পারলাম। যখন হঠাৎ করে স্বর্গদ্বারে তার অপেক্ষায় দাঁড়াবে, তখন তার অভ্যর্থনা খুব করে অনুতপ্ত করবে তোমায়। তুমি কেন বোঝো না সে তোমাকে ছাড়া অসহায়? মনের কথাগুলো হয়তো এভাবে মনেই থেকে যাবে। নাদিয়ার সাথে কখনো মেয়েটার দেখা হবে না, কথাগুলো কখনো বলা হবে না। নাদিয়া আজ নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যতই খারাপ লাগুক আর যতই কষ্ট লাগুক, ডায়েরির আর মাত্র কয়েক পাতা আজ পড়ে শেষ করবে। তাসেনের অনুভূতির কথা জানার পর হয়তো নিজের জীবন থেকে তাসের নামক অধ্যায়টা একেবারের জন্য বন্ধ করে দেবে। ঠিকই তো আছে, যে মানুষটা কখনো তার হবে না, তার প্রতি অনুভূতি জমিয়ে রেখে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর তো কোনো লাভ নেই। তার চেয়ে যার কাছে যার শান্তি হয় তার কাছে তার ঠাঁই মিলুক। স্মৃতি থাকে, দিন শেষে শুধু স্মৃতিই থাকে, আর কিছু থাকে না। ভীষণ মনে জাগে প্রিয়, প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব। তুমি আমার থেকে, তুমি অন্য কারো। শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ তো মেঘের মতো, তারা আসবে আবার তারা চলেও যাবে। আমি তোমার মুখে হাসিটা দেখতে খুব পছন্দ করি, তুমি নিজেও জানো না। কলেজে ক্লাসের ফাঁকে ফাঁকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকি শ্রাবণ ঘনায় দুই নয়নে। তারপর কয়েক পৃষ্ঠা পর্যন্ত আর কোনো লেখা দেখা গেল না। ডায়েরির শেষ অংশে কয়েক পৃষ্ঠায় এক নাগারে লেখা রয়েছে। নাদিয়া পড়তে আরম্ভ করলো। এক বৃষ্টি ভেজা প্রহরে তোমায় প্রথম বৃষ্টিবিলাস করতে দেখেছিলাম। সেদিন তোমায় ভালো লেগেছিল, হ্যাঁ, শুধুমাত্র ভালো লাগা, যা কোনোদিন করিনি। সেদিন সাহস করে তাই করে ফেললাম। তোমার পিছু নিয়ে বাড়ি চিনিয়ে এলাম অকারণেই। কিন্তু আরেকটা কাকতালীয় ঘটনা ঘটলো পরের দিন। তোমার সাথে কলেজে আবার দেখা হয়ে গেল, তাও আবার একটা ধাক্কার মাধ্যমে। সেই থেকে টুকটাক পরিচয়। তোমার সাথে যত না কথা হতো তার চেয়ে বেশি হতো ঝগড়া। এই ঝগড়া করতে করতে একসময়ে ভালোবেসে ফেললাম। ব্যাপারটা হাস্যকর হলেও সত্যি। কিন্তু দেখো, ভালোবাসাটা তুমি বোঝোনি। আচ্ছা বাদ দিই, আমি বোধহয় তোমার ভালোবাসার কথা বোঝাতে ব্যর্থ হয়েছি। সাহস যে পাচ্ছি না, অনেক বাধা যে সামনে। একটা কথা বলতে ভুলে গেছি, তুমি কি জানো তোমার ওই খুনের চোখে আমি খুনি হই প্রতিনিয়ত। তুমি আমার এক আকাশের চাঁদ। দিন শেষ করে যেমন চাঁদের আগমন ঘটে আকাশ জুড়ে, আমার আকাশে কিন্তু রাত দিন সর্বসময়ে তুমি বিস্তার করো। তোমায় কখনো মূর্ছা যেতে দেব না। তোমাকে ভালোবাসার পর থেকে প্রতিদিনই তোমাকে ভালোবাসি। এরপর এলো আমার জীবনের আরেকটা অধ্যায়। যার প্রতি মনের এত টান অনুভব করেছি, সে হঠাৎ করেই হয়ে গেল আমার বিরোধী দলীয় আত্মীয়। হ্যাঁ, আত্মীয়। শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা ব্যাপারে কাকতালীয়, কিন্তু চরম সত্য। ভালো লাগা থেকে ভালোবাসা পর্যন্ত সে অবস্থান করছে।
হয়তোবা জীবনে তোমাকে কখনো ভালোবাসার কথাটা বলা হবে না, পাওয়ার সৌভাগ্যও হবে না। তবে আমার ভালোবাসতে দোষ কি? আমি চিরজীবন ভালোবেসে যাব। তবে হ্যাঁ, তোমাকে কখনো অন্য কারোর সাথে দেখলে তখন সেটা মানতে পারবো না। মাঝে মাঝে মনে হয় বলে দিই ভালোবাসার কথা। শুনেছি আফসোস রাখতে নেই, আমি ওই আফসোস রাখতে চাই না। কিন্তু তোমাকে ভালোবাসার কথা বললে তোমার সাথে যতটুকু মিষ্টি সম্পর্ক বর্তমানে হয়ে রয়েছে সেটুকু যদি তারপর না থাকে, মিস ঝগড়ুটে চশমিশ, জানো আমি খুব অশান্তিতে আছি। তাই অব্যক্ত কথাগুলো ডায়েরির পাতায় লিখে রাখলাম। কখনো তোমাকে বলা হবে না, কিন্তু কাউকে না কাউকে তো জানাতে হবে। তাই এই উপায়টা খুঁজে দিলাম। যেদিন তোমার কাছ থেকে সুযোগ পাবো সেদিনই ভালোবাসার কথাটা বলে দেব। জানো চশমিশ, তোমার নাম নীলাঞ্জনা কেন দিয়েছি? নচিকেতা তার নীলাঞ্জনার জন্য কত শত কবিতা রচনা করেছে, তার সবই বেকার রয়ে গেছে। তার নীলাঞ্জনা তার অনুভূতি বোঝেনি। তুমিও কখনো আমার অনুভূতি বোঝনি, তাই তুমি আমার নীলাঞ্জনা। তোমার জন্য কত বিষণ্ণ দিন কাটিয়েছি। কলেজের ফাঁকে ক্লাস বাদ দিয়ে কত তোমার ক্লাসরুমের বাইরে বারান্দায় দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়েছি। অবসাদে ঘিরে থাকা কতগুলো দীর্ঘদিন যাপন করেছি। খোলা চুলে সহস্রবার আমার দিকে অবহেলা ভরে তাকিয়েছ। আমি তোমার সেই নীলাঞ্জনা প্রেমিক, তাই তো তোমাকে ভালোবেসে নাম দিয়েছি নীলাঞ্জনা। হ্যাঁ, তুমি আমার সেই না পাওয়া নীলাঞ্জনা। তোমাকে দেওয়া ডাক নামের মধ্যেই আমি ভালোবাসার গভীরতা অনুভব করতে পারি। তোমাকে পাওয়া হবে না, তোমার স্মৃতি থেকে যাবে আজীবন। আর তোমাকে দেওয়া নীলাঞ্জনা নামটা দাগ কেটে যাবে হৃদয়ে। তোমাকে নীলাঞ্জনা নাম দেওয়ার শেষ কারণটা হলো তুমি আমার প্রথম, হয়তোবা শেষও তুমি। তোমাকে উৎসর্গ করলাম আমি আমার তীব্র ভালোবাসায়। খুব বেশি ভালো থেকো প্রিয়। নাদিয়ার মস্তিষ্ক ক্রমেই ফাঁকা হয়ে আসতে লাগলো। মিস চোগরুটে চশমিশ, বিরোধী দলীয় আত্মীয়, নীলাঞ্জনা, তাসিন আর সেই একই সূত্রে গাথা নয় তো? তাসিনের লেখাগুলো পড়ে দ্বিতীয়বারের মতো হাত পা অসাড় হয়ে গেল। বুদ্ধি মূর্ছা গেল। চোখের কোনো নিমেষেই অশ্রু জমল। হাতের উল্টো পিঠে চোখ মুছে ডায়েরির শেষ পাতাটা উল্টালো। এতদিনে জমে থাকা অভিমান সহজেই হাসিতে পরিণত হলো। ওষ্ঠকোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার অজান্তে আমার সাথে এত কিছু ঘটে গেছে, টেরই পেলাম না। তবে আমিও দেখাচ্ছি মজা। নাদিয়ার কলেজে নানান ধরনের অনুষ্ঠানে তাসির নাদিয়ার অজান্তেই বেশ কিছু ছবি তুলেছিল। সেগুলোকে ক্যান্ডিড ছবি বলা হয়। ডায়েরির অবশেষে ওই রকম কয়েকটা ছবি দেখলো নাদিয়া। জিনিসগুলো সব জায়গা মতো রেখে ডায়েরিটাও রেখে দিল। নিজের গালে এক থাপ্পড় দিতে ইচ্ছে করছে ওর। এই ডায়েরিটা পুড়িয়ে ফেলতে চেয়েছিল। হিংসে করে ডায়েরিটা পুড়িয়ে ফেললে তো সারে সর্বনাশ হয়ে যেত। মিস্টার তাসিন, এইবার দেখ আমি কি করি। আমাকে পেঁচিয়ে আমার সাথে এত নাটক করলে, অথচ আমাকে জানতে দিলে না। তবে দেখো, ভালোবাসার কথাটা তোমার মুখ দিয়ে আমি বলিয়েই ছাড়বো। কি কি কাহিনী করি দু চোখ দিয়ে দেখ একবার। যাই, যা করার কাল করব। এখন শান্তি মতো একটা ঘুম দেই। কাল তো আবার আমাকে আমার শ্বশুর বাড়ি যেতে হবে। থুকু, আপুর শ্বশুর বাড়ি যেতে হবে। নিজের কথায় নাদিয়া নিজেই খিলখিল করে হেসে ফেলল। রাতে খুব দেরিতে ঘুমিয়েও সকাল 8টায় ঘুম ভেঙে গেল নাদিয়ার। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মায়ের কাছে দৌড়ালো। তখন তিনি সকালে নাস্তা রেডি করছিলেন। নাদিয়াকে দেখা মাত্রই বললেন, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস? কি ব্যাপার, সূর্য আজ কোন দিক থেকে উঠলো? সূর্য ঠিকঠাকই আছে, তোমরাই তো বলো সকাল সকাল ঘুম থেকে উঠতে। এখনো সকালবেলা উঠছি, তাতেও কি দোষ নাকি? এতদিনে সুবুদ্ধি উদয় হলো তাহলে। আচ্ছা যাই হোক, খেতে বস। রাত থেকে তুই না খাওয়া। বললাম না আমি সাশ্রয় করতেছি। আচ্ছা, তোমাদের মেহমান কই? তাকে দেখছি না যে। ও তাসিন, সে তো সকাল সকাল বাইরে গেল, এসে পড়বে এক্ষুনি। তুই যাবি তো নাকি? হ্যাঁ, পড়াশোনা চান্দে উঠাইয়া আমি ঘুরে বেড়াই, তারপর পরীক্ষায় আন্ডা পাইলে তুমি আপু বা আব্বু কেউ কিছু বলতে আসবে না, ঠিক আছে? শাহান হক কিছু বলার আগে কলিং বেল বেজে উঠল। আওয়াজ পেয়ে তিনি নাদিয়াকে উদ্দেশ্য করে বললেন, যা দেখ, তাসিন এলো বোধহয়। নাদিয়া দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখলো তাসিন দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। হাসি হাসি মুখ করে নাদিয়া বলল, ও ভাইয়া, আপনি আসছেন? আসেন আসেন, ভেতরে আসেন। নাদিয়ার কথা শুনিয়ে তাসিন পেছনের দিকে তাকালো। কাউকে দেখতে পেল না, তাই জিজ্ঞেস করলো, কাকে কি বলছো? আমি একাই তো, কেউ আসে নাই আমার সাথে। কাউকে না, আপনাকেই বলছি। আসেন ভাইয়া, ভেতরে আসেন। বাইরে দাঁড়িয়ে কেন? তাসিন অবাক হয়ে বলল, আমি তোমার ভাইয়া? হ্যাঁ ভাইয়াই তো, দুলা ভাই তো নিশ্চয়ই নয়। আমি কেমনে তোমার ভাইয়া? ধ্যাত, মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? নাদিয়া অসহায় মুখ করে বলল,
এমন কথা কেন বলছেন? আপনি যেহেতু ইয়াশ ভাইয়ার ভাই, তার মানে তার বউয়ের, অর্থাৎ আমার আপুরও ভাই আপনি, সেই ক্ষেত্রে আমারও ভাইয়া আপনি। আমি অনেক বেশি বেয়াদব হয়ে গিয়েছিলাম, এজন্য এতদিন আপনাকে ভাইয়া ডাক থেকে বঞ্চিত করেছিলাম, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি। তাসিন রাগে গজগজ করতে করতে বলল, আমার ভাইয়া তোমার বোন জামাই, তার মানে কি সে তোমারও জামাই? আরে আপনি কথায় প্যাচ মারেন কেন? ব্যাস না, যুক্তি দিলাম। আমি তোমার ভাইয়াটাই না, বুঝছো? তো আমি আপনাকে কি বলে ডাকবো? খালু, চাচা, আঙ্কেল, মামা, দাদা, নানা এসব বলে ডাকলে আপনি খুশি হবেন? তাসিন অসহায় চোখে মুখে তাকিয়ে বলল, তুমি কি একটু মানুষ হবা না? মানুষ না হওয়ার মতো কি করছি আমি? আপনাকে তো নিশ্চয়ই নাম ধরে ডাকবো না, কিছু তো একটা বলে সম্বোধন করতে হবে। তাসিন কিছু না বলে নাদিয়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। নাদিয়া বকরু হাসি এসে বলল, এইবার তোমাকে জ্বালানোর পালা শুরু, বাছা ধন। পালাবে কোথায়? বিকেলের দিকে তারা সকলে চলে আসছে। নাদিয়া রাস্তার প্রতিটা মুহূর্তে তাসিনকে ভাইয়া ভাইয়া করে জ্বালিয়েছে। একটা সময় পর তাসিন বিরক্ত হয়ে বলল, তোমাকে কিন্তু ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। নাদিয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, বোনকে কেউ বুঝি ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়? কি জাতের ভাই আপনি? বোনের জন্য সামান্য মায়া দয়া কিছু নেই? এই তুমি আমার কোন জন্মের বোন? ছোটবেলা থেকে জেনে আসছি আমার বোন একটাই, সেটা হলো জেরিন। তুমি হুট করে কোথা থেকে উদয় হলে? আমি তো জেরিনের বান্ধবী, ওর সাথে আমাকেও বোনের জায়গায় বসিয়ে নিন। সম্ভব না। কেন? বোন হতে চাইছি, বউ তো হতে চাই না। তাসিন চমকে তাকালো নাদিয়ার দিকে। নাদিয়া তাসিনের অবাক ভাবভঙ্গি লক্ষ্য করে বলল, সরি, আমি বলতে কি বলে ফেলেছি। তাসিন মুখ ঝামটা দিয়ে বলল, বউ হলে তাও একটা কাজ হতো, কিন্তু তোমাকে তো আমি বোন কখনই বানাবো না। কেন? আপনার নীলাঞ্জনা কি ফসকে গেল নাকি? ইস রে, সো স্যাড। এত ভালোবাসতেন মেয়েটাকে, মেয়েটা বুঝলো না। আসলেই বুঝলো না। তবে জানেন, আমি যাকে ভালোবাসি সে কিন্তু আমার ভালোবাসা ঠিকই বুঝতে পেরেছে। নতুন রিলেশন শুরু করলাম গতকাল থেকে। নাদিয়ার কথা সত্য মিথ্যা ঠাওর করতে পারল না তাসিন, কিন্তু মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে এলো। বলল, কে সে? নাদিয়া আশেপাশে তাকিয়ে বলল, কই কে? বলছিলাম কার সাথে রিলেশনে গেছো? আছে একজন, আপনি চিনবেন না তাকে, ছবি দেখাবো। ছবি দেখবেন? জানেন, ও না খুব সুন্দর। আপনি তো ছেলে মানুষ, আপনি দেখলেও উল্টে পড়বেন। উফ, কি কিউট। আমার তার ছবি দেখতে হবে না। তুমি যে ক্রাশকে উল্টে পড়ছো, বলবো আন্টিকে, মেরে একদম সোজা করে দিবে তোমাকে। আমি এখন বড় হয়েছি, আমার নিজের একটা স্বাধীনতা আছে, তাই কিছু বলবে না। এমনকি আপু এই ব্যাপারটাতে আপত্তি করবে না। আমরা তো বিয়ের সিদ্ধান্তে আছি, খুব তাড়াতাড়ি দুই পরিবারকে জানাবো। হোয়াট রাবিশ! এত তাড়াতাড়ি? তোমার আবার কিসের বিয়ে? যে একটা মেয়ে এখনই বিয়ে করার স্বপ্ন দেখে? তুমি আমার সামনে থেকে যাও তো। কোথায় যাব? আমি তো আপনার সাথেই আপনার বাড়িতে যাচ্ছি। অর্ধেক রাস্তায় কি নামিয়ে দেবেন আমাকে? তাসিন আর কোনো কথাই বলল না। তবে সে নাদিয়ার কথাগুলো বিশ্বাস করেনি, আবার নিশ্চিত হয়ে অবিশ্বাসও করতে পারছে না। সত্যি যদি নাদিয়ার কোনো প্রেমিক থেকে থাকে, তাহলে সে কি করবে? এদিকে তাসিনকে জ্বালাতে পেরে নাদিয়া হেসে কুটি কুটি হচ্ছে। তাসিনের মুখটা দেখার মতো হয়েছিল তখন, পুরাই দেবদাস। বাড়ি ফিরে আসার পর তাসিন আর নাদিয়ার সাথে কোনো কথাই বলল না। কোনো কথা বললেই নাদিয়া তার উত্তরে ভাইয়া সম্বোধন করে তারপরে জবাব দেবে। রাতের বেলা খাওয়ার পরে জেরিন, নাদিয়া আর আহিবা গল্প করছিল। জেরিন এক পর্যায়ে বলল, আমরা যে ঘুরতে যেতে চেয়েছিলাম তার কি হবে? ভাইয়া কিছু বলে নাই আর? বলেছে সামনের মাসে যাবে, তখন ছুটি আছে। ও, আমরা দ্বীপে যাব, কি মজা! ইয়াহু! হ্যাঁ, ভালোই হবে। আর সবচেয়ে বড় কথা, আমি কখনো নদী পথে ভ্রমণ করি নাই, এইবার করতে পারবো। এখন থেকে কাপড় চোপড় গোছানো শুরু করে দিই। আহিবা হাসতে হাসতে জেরিনকে বলল, হ্যাঁ হ্যাঁ, একেবারে সব কাপড় গুছিয়ে রাখ, ওখানে গিয়ে তোকে বিয়ে দিয়ে দিব, এখানে আর নিয়ে আসবো না। বললেই হলো নাকি? আচ্ছা, আমরা কে কে যাচ্ছি? আমি তোর ভাইয়া, তাসিন, নাদিয়া, মা বাবা কেউই যাবে কিনা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যার ভালো লাগে সে যাবে, না তো যাবে না। নিজের ঘরে একা একা বসে তাসিন নিজের জীবনের হিসাব করছিল। লাভ ক্ষতি সবই তো আছে জীবনে, কিন্তু যেই মানুষটাকে নিয়ে এত আয়োজন, সেই মানুষটাই নেই। বর্তমানে দাঁড়িয়ে সব কিছুই বৃথা লাগছিল। নাদিয়ার কথাটা মেনে নিয়েছিল,
আসলে হয়তো তার কোনো প্রেমিক আছে, থাকতেই তো পারে, অস্বাভাবিক কোনো ব্যাপার না। সে নিজেই ব্যর্থ। নাদিয়াকে আগে নিজের ভালোবাসার কথাটা বলে দিলে হয়তো এমন হতো না। তার সমস্ত দোষটা নিজেকে সঁপে দিল আর মেনে নেওয়ার চেষ্টা করলো সব। উঠে গিয়ে ড্রয়ার খুলে নিজের ডায়েরিটা খুঁজলো, কিন্তু আজব ব্যাপার, সে ডায়েরিটা কোথাও খুঁজে পেল না। ওইটা পেলে ওখানকার সমস্ত লেখা ছিঁড়ে ফেলতো, যাতে কখনো কারো হাতে না পড়ে। সে কাউকে জানতে দিতে চায় না নিজের অনুভূতির কথা, নিজের ভালোবাসার কথা।